দ্বিতীয় চ্যাপ্টার কার্পাস বয়ন শিল্প। ভারতে কার্পাস বয়ন শিল্পের ঐতিহ্য অতি প্রাচীন এবং বর্তমানে শিল্প অর্থনীতি গুরুত্বপূর্ণ মেরুদণ্ড। ভারতের মোট শিল্পজাত দ্রব্যের 14% এবং জাতীয় আয়ের 4%ই কার্পাস বস্ত্রবয়ন শিল্প থেকে আসে। এবার আমরা পড়ব ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের বিকাশ। ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্প কতগুলো পর্যায়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। প্রথম পর্যায় 1818 সালের আগে পর্যন্ত ভারতে কার্পাস বয়ন শিল্প কুটির শিল্প আকারে ছিল। ঢাকার মসলিন, কালিকটের ক্যালিকো, তুতিকোরি, নবসারী, মছিলিপত্তনম, সুরার প্রভৃতি স্থান ছিল এই বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। সেই সকল অঞ্চলের এই তৈরি বস্ত্রের বিশ্বজোড়া খ্যাতি ছিল। দ্বিতীয় পর্যায়ে ইংরেজদের ভারতে আগমন হয় এবং তাদের দ্বারা তৈরি বস্ত্রশিল্প আইনের মাধ্যমে এখানে কি হয়, ব্রিটিশ বস্ত্রশিল্প আইন। এই আইনের মাধ্যমে ভারতীয় কুটির শিল্প ধ্বংস হতে শুরু করে এবং ইংল্যান্ডে তৈরি মিলের কাপড় ভারতে প্রবেশ করে। তৃতীয় পর্যায়ে প্রথম হাওড়ার খুসুরিতে কাপড় কল নির্মিত হয়। হাওড়া থেকে মুম্বাইতে রেল যোগাযোগ স্থাপনের পর দ্রুত বস্ত্রশিল্প বেড়ে উঠতে থাকে। এই পর্যায়ে মুম্বাই আর আহমেদাবাদ, তৃতীয় পর্যায়ে মুম্বাই ও আহমেদাবাদে বস্ত্রশিল্পের একদেশী ভবন শুরু হয়। চতুর্থ পর্যায় প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে চীনে ভারতীয় বস্ত্রের চাহিদা কমতে থাকে। ফলে ভারতে, বিশেষ করে পশ্চিম ভারতে বস্ত্রশিল্প বিশেষভাবে মার খায়। এই পর্যায়ে বস্ত্রশিল্পে বিকেন্দ্রীভবন শুরু হয়। আন্তর্জাতিক বাজারে জাপানের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এর পরের পর্যায় বলছে পঞ্চম পর্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিলিটারি পোশাকের চাহিদা বাড়তে থাকে। আবার ভারতের বস্ত্রশিল্প আবার চাঙ্গা হয়। ষষ্ঠ পর্যায় আমাদের স্বাধীনতা পরবর্তী পর্যায়। এরপর ভারতের দুটো অংশে ভাগ হয়ে যায়। কার্পাস উৎপাদক অঞ্চলগুলো পাকিস্তানের মধ্যে চলে যায় এবং ভারতকে উন্নত কার্পাসের জন্য বিদেশের ওপর নির্ভর করতে হয়। ভারতে বিভিন্ন প্রান্তে কার্পাস বস্ত্রবয়ন কেন্দ্র গড়ে উঠতে থাকে। সপ্তম পর্যায় 1951 সালের পর থেকে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে বস্ত্রশিল্পের অগ্রগতি শুরু হয়। এবার হচ্ছে শ্রেণী বিভাগ। ভারতে বস্ত্রশিল্পকে দুটো ভাগে ভাগ করা হয়, তাঁত আর মিল। তাঁতের মাধ্যমে তাঁত আবার দু প্রকার, হস্তচালিত আর যন্ত্রচালিত। মিল হচ্ছে বড় বড় কারখানার যন্ত্রের মাধ্যমে যে সুতো বস্ত্র উৎপাদন হয়, সেটা হলো মিল। এইগুলো আবার বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন সুতা কল, তারপর বয়ন কল আর সুতো আর বয়ন কল। এবারে চলে আসবো ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের অবস্থান। কটি অঞ্চলে ভাগ করা হচ্ছে। প্রথম অঞ্চল পশ্চিম অঞ্চল। পশ্চিম ভারতে মহারাষ্ট্র, গুজরাট ভারতে সর্বাধিক সংখ্যায় কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন ঘটেছে।
1851 সাল থেকে মুম্বাইতে বস্ত্রশিল্পে কারখানা স্থাপনের মধ্য দিয়ে জয়যাত্রা শুরু। এখানে হচ্ছে আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদকে বলছে ভারতের ম্যানচেস্টার। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, পশ্চিম ভারতে কার্পাস বয়নশিল্পের একদেশী ভবনের কারণ। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ বলছে, প্রথম কারণ বলছে কি কাঁচামাল প্রাপ্তি। রেগুর মৃত্তিকা সমৃদ্ধ মহারাষ্ট্রে ডেকান ট্র্যাপ ও গুজরাটে মালব্য মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস উৎপন্ন হয় এবং মুম্বাই বন্দরের মাধ্যমে বিদেশ থেকে মিশর ও সুদান মূলত উন্নত মানের তুলো আমদানিও করা হয়। আর্দ্র জলবায়ু, আরব সাগরের তীরবর্তী অঞ্চল হওয়ার জন্য এখানকার জলবায়ুর আর্দ্র, তাই আর্দ্র জলবায়ুতে সুতোর ছেঁড়ার সম্ভাবনা কম। বন্দরের নৈকট্য, এখানে মুম্বাই, নবসেমা, কান্দালা এই অঞ্চলে তিনটি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে, তাই তুলো আমদানি এবং বস্ত্র বিদেশি রপ্তানি করার জন্য প্রচুর সুবিধা আছে। শক্তি সম্পদের প্রাচুর্য, প্রাথমিক অবস্থায় অঞ্চলে বস্ত্রশিল্পের শক্তি যোগান দেওয়া হতো আফ্রিকার নাটাল প্রদেশ থেকে কয়লা আমদানি করে। পরবর্তীকালে ভিপপুরি, ভিরা, খোপালি জলবিদ্যুৎ এখানে ব্যবহার করা হয়। এছাড়া পরবর্তীকালে এখানে জলবিদ্যুৎ গড়ে উঠেছে কয়না, উকাই, টম্বে, ভুসওয়াল, আহমেদাবাদ প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। তারাপুর, কাকড়াপাড়ের পারমাণবিক বিদ্যুৎ গড়ে উঠেছে। এরপর হচ্ছে মূলধন। প্রাথমিক অবস্থায় স্থানীয় পার্সি ও ভাটিয়া শিল্পপতিদের মূলধন, ব্যবসায়ী দক্ষতা এবং পরিচালন ব্যবস্থা এই অঞ্চলে কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। এখন বর্তমানে অসংখ্য অর্থলগ্নি সংস্থা আছে, যেমন IDBI ব্যাংক আছে, UTI আছে। এই সমস্ত সংস্থাগুলো অর্থের যোগান দেয়। শ্রমিক, নিকটবর্তী কোঙ্কণ, সোলাপুর, সাতারা, সুরাট, মেহসেনা প্রভৃতি অঞ্চল থেকে কৃষিতে অনুন্নত, সেই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে শ্রমিক এখানে আসে শিল্পে কাজ করবে বলে। পরিবহন, এই অঞ্চলে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় ভারতে অন্যান্য প্রান্তের সঙ্গে যুক্ত, ফলে কার্পাস উৎপাদক অঞ্চলগুলি থেকে বস্ত্র কারখানায় কাঁচা তুলো আমদানি ও তৈরি বস্ত্রের রপ্তানি অসুবিধা হয় না। কৃত্রিম তন্তু, বর্তমানে বস্ত্র কারখানাগুলিতে অধিক টেকসই কৃত্রিম তন্তুর ব্যবহার বেড়ে চলেছে। এই অঞ্চল পেট্রোরসায়নের উপর ভিত্তি করে কৃত্রিম তন্তু উৎপাদনে বিখ্যাত। চাহিদা, পশ্চিম ভারত সমেত সারা ভারতেই সুতির বস্ত্রের চাহিদা খুব বেশি। এরপরে চলে আসবো পশ্চিম ভারত থেকে বস্ত্রশিল্প বিকেন্দ্রীভবন ঘটে। আমরা বলেছিলাম চতুর্থ পর্যায়ে বিকেন্দ্রীভবনটা দেখা যায়। এবার বলছে যে সেই বিকেন্দ্রীভবনের মধ্যে দ্বিতীয় অঞ্চল হচ্ছে দক্ষিণ অঞ্চল। দক্ষিণ অঞ্চলের মধ্যে বিকেন্দ্রীভবন ঘটেছে তামিলনাড়ু, কোয়েম্বাটুর, মাদুরাই, চেন্নাই, তুতিকোরিন, কেরালা, তিরুবনন্তপুরম, কুইলন, কোচিন, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, কর্ণাটকের বেঙ্গালুরু, মহীশূর, রায়চুর প্রভৃতি। তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে।
সারা ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর। এখানে গড়ে ওঠার কারণ বলছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর রেগুর মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস চাষ হয়। দক্ষিণ ভারতের নদীগুলো সুলভ জলবিদ্যুৎ উৎপাদনে বিখ্যাত। চেন্নাই, বিশাখাপত্তনম, কোচিন প্রভৃতি বন্দর দিয়ে বিদেশ থেকে যন্ত্রপাতি, উন্নত তুলা আমদানি ও বস্ত্র রপ্তানি সুবিধা রয়েছে। আর ঘন জনবসতিপূর্ণ সড়ক রেলপথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত, তাই এখানে বস্ত্রশিল্প গড়ে উঠেছে। তৃতীয় অঞ্চল হচ্ছে উত্তর অঞ্চল। উত্তর অঞ্চলে আছে উত্তরপ্রদেশে কানপুর, এলাহাবাদ, লখনৌ, আলিগড়, বারাণসী, রাজস্থানে জয়পুর, কোটা, ভিলওয়াড়া, হরিয়ানার হিসার, ভিরওয়ানি, পাঞ্জাবের অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা। এখানে হচ্ছে কানপুর। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে। গড়ে ওঠার কারণ বলেছে কি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান জলসেচের মাধ্যমে উন্নত দীর্ঘ আঁশযুক্ত কার্পাস চাষ হচ্ছে। জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ উৎপাদনে উত্তর ভারত দ্রুত উন্নতি করেছে। রেল ও সড়ক যোগাযোগ উন্নত, শিল্প স্থাপনে পরিকাঠামো আছে, ঘন বসতিপূর্ণ হওয়া যেমন শ্রমিক ও চাহিদা দুটোই আছে। চতুর্থ অঞ্চল হচ্ছে পূর্ব অঞ্চল। পূর্ব অঞ্চলের মধ্যে আছে পশ্চিমবঙ্গে হাওড়া, শ্রীরামপুর, বেলঘরিয়া, বিহারের গয়া, পাটনা, উড়িষ্যার কটক, সম্বলপুর প্রভৃতি। এখানে গড়ে ওঠার কারণ বলছে হলদিয়া বন্দর দিয়ে আমদানি রপ্তানি সুবিধা, আর্দ্র জলবায়ু, ঘন বসতিপূর্ণ শ্রমিক ও চাহিদা, আর উন্নত সড়ক রেল যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের যোগান প্রভৃতির কারণে এই অঞ্চলে উন্নতি লাভ করেছে। এবার হচ্ছে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের সমস্যা। এটাও খুব ইম্পর্টেন্ট সমস্যাগুলো। প্রথমত হচ্ছে উন্নত মানের তুলোর অভাব। ভারতে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস তুলো খুব কম পরিমাণে হয়। যতটা হয় ততটা আমাদের চাহিদার তুলনায় অনেক কম, তাই প্রচুর তুলো বাজার থেকে আমদানি করতে হয়। পুরাতন যন্ত্রপাতি, সেই ব্রিটিশ আমলে পুরাতন যন্ত্রপাতি, সেজন্য কোম্পানির তো বস্ত্রের উৎপাদন ব্যয়টা অনেক বেশি হয়। সুতির বস্ত্রের সঙ্গে এখন কৃত্রিম তন্তুর প্রতিযোগিতায় সুতি বস্ত্র হেরে যাচ্ছে। সেই জন্য পলিয়েস্টার, নাইলন প্রভৃতি তন্তুর বৃদ্ধি পাওয়ার জন্য এখানে দামও কম এবং ওই তন্তুজাত বস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় সুতি বস্ত্রের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। বৈদেশিক বাণিজ্যের প্রতিযোগিতা। আন্তর্জাতিক বাজারে চীন, জাপান, কোরিয়া, হল্যান্ড, থাইল্যান্ড, সিঙ্গাপুর প্রভৃতি দেশে দ্রুত হারে এই বস্ত্রশিল্প উন্নতি করার জন্য প্রচুর সস্তার দামে এরা বস্ত্র বাজারে বিক্রি করছে। তার ফলে ভারতীয় বস্ত্র প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে। কাঁচা মাল, আগেই বলছি আমদানিতে একটা খরচা আছেই, উপরন্তু কাঁচা মালের দামও বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হয়, তার ফলে উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। আধুনিকীকরণের সমস্যা। কলগুলো আধুনিকীকরণের জন্য প্রচুর মূলধনের দরকার। সেই সমস্ত মূলধনের চাহিদা বা যোগান কম থাকায় কারখানাগুলোকে আধুনিকীকরণ করা হচ্ছে না। এইগুলো হলো সমস্যা। এবার এই সমস্যার সমাধানের জন্য কী কী গৃহীত ব্যবস্থা নেওয়া হয়েছে। নম্বর বলছে স্থাপন করা হয়েছে রুগ্ন শিল্পকে উন্নতি লাভ করার জন্য স্থাপন করেছে এনটিসি, ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন। বস্ত্রশিল্পের আন্তঃশুল্ক হ্রাস করা হয়েছে। সুতি বস্ত্রের রপ্তানি বৃদ্ধির জন্য কটন টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল গঠন করা হয়েছে। অন্তঃশুল্ক হ্রাস,
কটন, টেক্সটাইল, এক্সপোর্ট, প্রমোশন। কাউন্সিল গঠন করা হয়েছে। বস্ত্রশিল্পের উন্নতির জন্য গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভারতে পোশাক তৈরি বৃদ্ধির জন্য বহুজাতিক সংস্থাগুলিকে 100% বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে আর স্থাপন করা হয়েছে গার্মেন্ট পার্ক। বস্ত্রশিল্পে তাহলে ভবিষ্যৎ কি না, 121 কোটি বেশি জনসংখ্যা দেশে। ভারতের আভ্যন্তরীণ চাহিদা খুব বেশি। জনসংখ্যা বৃদ্ধি ও জীবন ধারণের মান উন্নয়নের কারণে বস্ত্রশিল্পের চাহিদাও হু হু করে বাড়বে। তাই কারখানাগুলোর সমস্যা দূর করতে পারলে ভারতে বস্ত্রশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।